আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বৈশ্বিক কারণে বাংলাদেশ কঠিন সময় পার করছে বললেন প্রধান উপদেষ্টা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জনগণের আস্থা নষ্ট করা কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে তারেক রহমানের নির্দেশনা, বিএনপি এখনও বিরোধী দলে আছে মন্তব্য। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব সহায়তায় প্রস্তুত সংস্কার কমিশন, নির্বাচনের ক্ষণ জানানোর সময় আসেনি বললেন কমিশনার। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের তদবিরে অতিষ্ঠ, অভিযোগ ব্যাংক এমডিদের, খোল নলচে পাল্টাতে গভর্নরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস। এবং 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়, ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা দুই দলের দুই পেসার তাসকিন, সিলস। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নেত্রকোনায় পরিবেশ রক্ষায় 200 তালের চারা রোপণের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছি, তিনি আছেন ফরেন সার্ভিস একাডেমিতে। মল্লিক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানান। ফরেন সার্ভিস একাডেমিতে 4টার কিছু পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেটি নিয়েই আসলে বৈঠক হয়েছে এবং বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে শুরু করে যতগুলো দল আছে সবাই অংশগ্রহণ করেছে। তবে গেল যে সরকার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী যারা ছিল জাতীয় পার্টি, এই দুটো দলকে আসলে এখানে ডাকা হয়নি। এর বাইরে সমমনা সবগুলো দলই এখানে ছিল এবং 4টা থেকে 4টার কিছু পর থেকে শুরু হয়ে খানিকক্ষণ আগে, অর্থাৎ আপনার সঙ্গে আমি যে সংযুক্ত হলাম 7টায়, তার কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভা শেষ করে এখান থেকে চলে গেছেন এবং এর পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং আসিফ নজরুল বলেছেন যে এখানে যারা যে রাজনৈতিক প্রতিনিধিরা এসেছেন তারা একটি কথা বারবার বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশকে এখন আর নতজানু কিংবা দুর্বল রাষ্ট্র ভাবার কোনো কারণ নেই। এটাই সব রাজনৈতিক দলের নেতারা বলেছেন। আর কিছুক্ষণ আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিক এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অখণ্ডতা নিয়ে কোনো ছাড় নয়, সে কথাটি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এবং তারাও একই কথা বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, একই সঙ্গে ভারতের যে আগ্রাসন নীতি কিংবা ভারত নিয়ে যে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে গুজব তৈরি হয়েছে, এগুলো সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান যেন জানানো হয়, এটি নিয়ে তারা কথা বলেছেন। এবং একই সঙ্গে বিদেশে যে বাংলাদেশের মিশন রয়েছে, দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে যেসব কর্মকর্তা রয়েছে তাদেরও একটা যে দায় থেকে যায়, সেটাও কিন্তু এই যে আজকে ডায়ালগ হলো সেখানে উঠে এসেছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সংবাদ, যেটা আপনাকে জানিয়ে দিলাম। মল্লিক, আপনাকে ধন্যবাদ।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে। পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দেশে বিদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নানা কর্মকাণ্ডের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা রিপোর্ট। ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কোর্সে অংশগ্রহণ করা দেশি বিদেশি 150 জন অফিসারের মধ্যে সনদ বিতরণ করেন। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বাংলাদেশ সেনা, বিমান ও নৌবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। I am proud to notice the progress of the armed forces and their enduring contribution. Your commitment to safeguarding our nation has been exemplary. Bangladesh Armed Forces symbolizes resilience, patriotism, and steadfast dedication to peace. সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation. অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জনগণের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম বিভাগীয় ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। বিএনপি এখনও বিরোধী দলে আছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? তিনি বলেন, ক্ষমতা নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। প্রত্যেক নেতাকর্মী বিএনপির প্রতিনিধি উল্লেখ করে সবাইকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জানিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত নির্বাচনে যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া দরকার। আর নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরানোর কথা উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনের ক্ষণ জানানোর সময় এখনো আসেনি। নাজিব বেগের রিপোর্ট।
বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠকের পর বুধবার বিকেলে নতুন নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে সংস্কার কমিশন প্রধান জানান, নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা, কিভাবে মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কি ভূমিকা থাকবে। নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার, এই বিষয়টাও আমরা আলোচনা করেছি। নির্বাচন ব্যবস্থার দুর্বল দিক নিয়ে আলাপ হয় সভায়, তবে সুষ্ঠু নির্বাচনে নিজেদের অঙ্গীকারের কথা জানায় নির্বাচন কমিশন। মেজর ডেফিসিট যেগুলোতে আমাদের ঘাটতি আছে, এগুলো আমরা সবাই জানি। সো এই বিষয়গুলোই আলোচনা হয়েছে। আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। নির্বাচন নিয়ে কমিশন কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময়সীমা জানাতে আরও প্রস্তুতি প্রয়োজন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের তদবিরে অতিষ্ঠ ব্যাংকের এমডিরা। এমডিদের সংগঠনের সভাপতি ব্র্যাক ব্যাংকের সিইও সেলিম RF হোসেন এই অভিযোগ করেছেন। মিরপুরে BIBM মিলনায়তনে গভর্নরের উপস্থিতিতে তিনি বলেন, চাকুরির অনুরোধ না শুনলে বাংলাদেশ ব্যাংকের লোকজন ব্ল্যাকমেইল করে। কেন্দ্রীয় ব্যাংকের খোল নলচে পাল্টে ফেলতে টাস্ক ফোর্স গঠনের কথা জানান গভর্নর। তার আশা, জানুয়ারি থেকে আলু সহ সব সবজি এবং নিত্যপণ্যের দাম কমবে। রিজওয়ান আজের রিপোর্ট। পতনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সবশেষ জাতীয় নির্বাচনে ডামি প্রার্থীর ইস্যুটা আলোচনায় ছিল। রাজনীতির মতো অর্থনীতির হৃৎপিণ্ড ব্যাংকের সর্বনাশেও ডামি শব্দ উচ্চারিত হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর আলোচনায়। ডামি ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর and CEO, possibly, you are feeling more than the academician. We have seen that sometimes managing director in the post, but actually he is driven by somebody else who is not in the post of the managing director post. আমাদের যে ডামি ডিরেক্টরের কথা হচ্ছে, ওই দুইজনকে আমরা দেখেছি বোর্ডে কিভাবে তাদের কোনো বক্তব্য, কোনো অবস্থানই নাই, থাকে না। তারা চেষ্টা করেও পরে নিজের আত্মসম্মান রক্ষার্থে চুপ করে যায়। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ব্যাংকারদের। বিভিন্ন রকম তদবিরের জ্বালায় ব্যাংকিং সেক্টর পাগল হয়ে যায়। চাকরি দিতে হবে তাদের আত্মীয় স্বজনকে, তাদের প্রমোশন দিতে হবে, তাদের ট্রান্সফার করতে হবে, এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে। স্যার, প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানালেন, ব্যাংকিং খাতের ঘুরে দাঁড়ানো কষ্টসাধ্য, তবে অসম্ভব নয়। জানুয়ারি আলুর দাম আবার 20 টাকাই হবে, সবজির দাম ওই বাঁধাকপির দাম আবার 10 টাকাই হবে, ওই ফার্মার আবার ওটা গরুতে খাওয়াবে। All of those we will see that newspapers are reporting once again, but in a different way. I mone kori the inflation is going to come down. What is our target? Our target is 7% by end June and 5% definitely by next fiscal year. যত সংস্কার করা হোক, মানুষ যদি এদেশে বিনিয়োগ নিরাপদ না ভাবে এবং সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে, তবে শেষ বিচারে কোনো উদ্যোগ ফলপ্রসূ হবে না। শঙ্কা গভর্নরের। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক 2 মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের 18 ডিসেম্বর আবারও হাজির করতে বলেছেন আদালত। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা ভারতকেও চাইতে হবে। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার সঙ্গে সাক্ষাৎ করে যাওয়ার পর তাৎক্ষণিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের অবস্থা নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে, সেটা জানাতেই ডাকা হয়েছিল হাইকমিশনারকে। উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একদিন এগিয়ে 9 ডিসেম্বর হতে পারে। ওই দিনই ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা।
এবং 5 আগস্টের আগের কথা বলা হয়েছে মোট 280 জন, আর মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না। 5 আগস্ট অথবা তারও আগে অন্তত 1500 ছেলে মেয়ে মারা গেছে। এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই, তাদের রিপোর্টে সেটার কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, এই কথাটার কোনো উল্লেখই নেই। তা আমি বললাম যে তারা বলেছেন তাদের কথা, এখন আমাদের অবস্থানটা আমরা তো ব্যাখ্যা করছি। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সাথে রাজনৈতিকভাবে যাই ঘটুক না কেন বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, ভারত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে সে দেশের ব্যবসায়ীরাই তার প্রতিবাদ করবে। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সিন্ডিকেট ভাঙা কঠিন নয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় চোখে গুলি লেগে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকেই। তাদের কেউ পুরোপুরি অন্ধ, কেউ বা ভবিষ্যতে চোখে দেখা নিয়ে অনিশ্চয়তায়। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীনদের অনেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবি জানিয়েছেন। আলাল আহমেদের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। অনেকের এক চোখ পুরোপুরি অন্ধ, কারো ক্ষতিগ্রস্ত দুই চোখই। জুলাই গণ অভ্যুত্থান চলার সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশের ছোড়া স্প্রিন্টারের আঘাতে চির অন্ধত্ব বা অন্ধত্বের ঝুঁকি নিয়ে এখনো হাসপাতালেই দিন কাটছে আহত অনেকের। তাদেরই একজন কুষ্টিয়ার ব্যবসায়ী পূর্বান শেখ হিল্লোল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই ব্যক্তি চোখের চিকিৎসা নিশ্চিতে সরকারের কাছে বিদেশে যাওয়ার আহ্বান জানালেন। আমার গুলিটা লাগে ডাইন চোখে এবং সারা শরীরে অনেকগুলো স্প্লেন্ডার ছিল, সবগুলা বেরোয়েছে, কিন্তু চোখেরটা আর বের করা সম্ভব নয়, ওটা ভিতরে চলে গেছে, সাথে চোখের আলোটাও বন্ধ হয়ে গেছে। একটা রেটিনার প্রবলেম, রেটিনার চিকিৎসা বাংলাদেশে যেটা হওয়ার দরকার হয়ে গেছে, এরপরে রেটিনার চিকিৎসা বাইরে আছে যেটা দেশে নেই। আমাদেরকে যদি ট্রিটমেন্ট কোনোভাবে দিতে না পারে, আমাদেরকে মিডিয়ার সামনে হোক আর যেখানে হোক বলে দিক যে আমরা ট্রিটমেন্ট আর দিতে পারছি না বা আপনাদের বাইরে নিয়ে যাওয়ার মতো অর্থ আমাদের কাছে নেই, তাহলে আমরা কি করব? আমরা যার যার জমি জায়গা বিক্রি করে হোক, ধার দিনা করে হোক বা ভিক্ষা করে হোক, আমাদের তো চিকিৎসাটা করাইতে হবে। এই হাসপাতালে এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে আহত 7 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে চির অন্ধত্ব বরণ করতে হয়েছে অনেককে। এখানে যে লজিস্টিক যে সাপোর্ট আছে, প্লাস সেই জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্ট তারা কিন্তু আমাদের রোগীদেরকে দিচ্ছে, ঠিক আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু এর বাইরে যেখানে যে চিকিৎসাটা এখানে এই মুহূর্তে পসিবল না, সেটার জন্য আমি এখানে ডাক্তারদের দায়ী করব না, সেটা অবশ্যই তাদেরকে আমার যাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন, আই থিঙ্ক তাদেরকে নিয়ে যেতে হবে। আন্দোলনে চোখ হারিয়ে প্রতিবন্ধী পরিচয় নয়, বরং দেশের জন্য প্রাণপণ লড়াই করায় যথাযোগ্য মর্যাদা চান গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত এই আহতরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশের মতো রংপুর বিভাগীয় শহরেও দ্রুত বাড়ছে ছাদ কৃষি। একজনের দেখা দেখি অনুপ্রাণিত হয়ে ঘরোয়া ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন আরেকজন। তবে নতুন উদ্যোক্তাদের কাছে ফসলের রোগবালাই প্রতিরোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলছেন এই বিষয়ে প্রয়োজন প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের কামাল কাশনাপাড়া, এখানে 4 বছর আগে একতলা বাড়ি নির্মাণ করেছেন কামরুল হাসান বিপ্লব। তিনি অন্তরে বহুদিন লালন করে ফসল উৎপাদনের চিন্তা বাস্তবায়নে বাড়ির ছাদটিতে করেছেন ছাদ কৃষি। মাত্র 2100 বর্গফুট আয়তনে রকমারি ফসল উৎপাদন করার এক দৃষ্টান্ত তৈরি করেছেন। ছোটবেলা থেকেই আমার একটু এই গাছপালার প্রতি বেশ একটু ইয়ে ছিল, কিন্তু ওইরকম জায়গা ছিল না, জায়গার স্বল্পতার কারণে। পরবর্তীতে বাসাটা ঘর মেইনলি করোনা সময় থেকে এটা করা। কি কি আছে এখানে? হাই জাম্বুরা, হাই জামরুল, সবই তো, বেগুন আছে, আপনার মালটা আছে। জি স্যার, মালটা। এটা কি? নাশপাতি স্যার। নাশপাতি। নাশপাতি ধরেছিল, বেশ মজা। আচ্ছা, এটা কি আম আপনার? এটা স্যার কাটিমন স্যার, আল্লাহর নিয়ামত। আমি যেটাই মানে লাগাই না কেন সবকিছু ফল পাই। হাতের একটা যশ থাকে সবারই। এখানে ফসল উৎপাদনে অনুশীলন করা হচ্ছে জৈব কৃষির পদ্ধতিগুলো। তার মতে ছাদ কৃষিতে উদ্ভিদের খাদ্য এবং পরিচর্যায় অনেক বেশি সচেতন থাকতে হয়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় যে ইয়াগুলো, ওগুলো একটু
ভালোভাবে তদারকি করতে হয়। এটাই হচ্ছে আমার কাছে এটাই বেশি সমস্যা মনে হয়। এখানেও প্রমাণ মিলল যে ইচ্ছে শক্তিটাই প্রধান। ছোটবেলা থেকে কৃষির প্রতি আগ্রহ এবং পরবর্তীতে গণমাধ্যম এবং একটা দেখে আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে তারই রূপটি দিয়েছে ছাদ কৃষির আয়োজনের ভেতরে, যেটি এই এলাকায় আরও অন্যের জন্য অনুকরণীয় হতে পারে এবং অন্যের মাধ্যমে এটি আরও সম্প্রসারিত হতে পারে। রংপুরের কামাল কাশনা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। বিকেল 3টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কার্যালয়ে তার কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত। রাষ্ট্রের সর্বস্তরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ফ্যাসিবাদ উত্থান রোধে 18 দফা সংস্কার প্রস্তাব করেছে দলটি। দলের চেয়ারম্যান ইমাম হায়াত জানিয়েছেন, রাজনৈতিক দল হতে হলে কোনো একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক হতে পারবে না। যে সংবিধানের মূল নীতিগত সংস্কার দরকার, যেন কোনো ধর্মের কোনো মতপথের মানুষের উপরে কোনো কিছু তাদের বিশেষ আদর্শের বিপরীত চাপিয়ে দেওয়া না হয়, বা কোনো ধর্ম, জাতি, গোষ্ঠী, মতপথ, দর্শন নির্বিশেষে কারো অধিকার স্বাধীনতা নিষিদ্ধ বা লঙ্ঘন না হয়, রাষ্ট্র যেন সার্বজনীন হয় এবং রাজনীতি যেন সবার কল্যাণে আসে। পিএসসির বিসিএস চাকুরির আবেদন ফি 700 টাকা থেকে কমিয়ে 200 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে ব্যাংক সহ অন্যান্য সকল চাকুরিতে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পিএসসির পরীক্ষার আগে প্রতিবন্ধীদের বাড়তি 100 টাকা দিতে হতো, এখন আর বাড়তি টাকা দিতে হবে না। সচিবালয়ে সচিব কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, বেসরকারি প্রতিষ্ঠানেও এই অর্থ নেয়ার আহ্বান জানানো হবে। 1 সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান সচিব। এই 47 বিসিএস থেকে যেই বিসিএস এ অ্যাপ্লাই করবে 200 টাকা, আর ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে আরেকটা আদেশ জারি হচ্ছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, আধা সরকারি, আমরা যেটাকে বলি এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, এরকম যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা। যে বেসরকারি প্রতিষ্ঠানরাও যেটা এই অনুশাসনটা মেনে চলার চেষ্টা করে, এই অনুরোধ আমাদের থাকবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়াদের মধ্যে 700 বন্দী এখনও পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি আরও জানান, 5ই আগস্টের পর 174 জন জঙ্গি ও 11 জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়েছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর কারা অধিদপ্তরে কারা মহাপরিদর্শকের মতবিনিময় সভা। কারা মহাপরিদর্শকের বক্তব্যে বিভিন্ন বিষয়ের সাথে উঠে আসে কারাগার সম্পর্কিত প্রকাশিত সংবাদের বিষয়। বিশেষ প্রকৃতির বন্দীদের কারাগারে অভ্যন্তরে মোবাইল ব্যবহার, রাজার হালে থাকা, কারাগারের আয়াসী জীবনযাপন, হাতকড়া পরানো ইত্যাদি বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি এবং আপনাদের পরিবেশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। বিধি মোতাবেক শ্রেণীপত্র বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 2200-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড 174 জনের মতো, বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। কারা মহাপরিদর্শক বলেন, দেশে 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ। তা আপনাদের নিয়মিত জানাবো। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে অস্ত্র আইন ও কর ফাঁকির মামলায় ক্ষমা করার ঘটনাকে ন্যায় বিচারের গর্ভপাত বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 20শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তার আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে নিজের ছেলেকে ক্ষমা করায় বাইডেনের তীব্র নিন্দা করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে ছেলেকে ক্ষমা ঘোষণার পক্ষে যুক্তি দিয়ে বাইডেন বলেন তিনি তার ছেলে হান্টারের জন্য ক্ষমার একটি স্বাক্ষর করেছেন। বাইডেন উল্লেখ করেন তিনি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করেননি, যদিও তিনি নিজ ছেলেকে অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছেন। ওদিকে সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া পোস্টে ট্রাম্প বলেন ক্যাপিটাল হিলে হামলা চালানো 6 জনকেও কি ক্ষমার অন্তর্ভুক্ত করা হয়েছে? তারা এখনও বছরের পর বছর অন্যায়ভাবে কারাবন্দী। জো বাইডেন এখানেও ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন কাদা ছোড়াছড়ি করা শিল্পকলা একাডেমির কাজ নয়, শিল্পের চর্চা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই এর উদ্দেশ্য। বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন নতুন পারফরম্যান্স আর্ট ও প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে শিল্পকলা একাডেমি। সুলতানা হিমুর রিপোর্ট। জনগণের মননে নতুন চেতনার বীজ বপনের উদ্দেশ্য নিয়ে বিজয়ের মাসের আয়োজন সাজিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ জানান ডিসেম্বর মাস জুড়ে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্টার ও ভিআর প্রদর্শনী, পারফরমেন্স, গ্রাফিতি বিষয়ক কর্মশালা, নিত্যপুরাণে নাটকের প্রদর্শনী, লোকসংস্কৃতি উৎসব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা আয়োজন। মহাপরিচালক জানান শিল্পকলা একাডেমির কোনো কালো তালিকা নেই, সব দলমতের মানুষ শিল্পচর্চা করবে এই উদ্দেশ্যে কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি কোনো তালিকা করে না। কিছুদিনের জন্য সেই ব্যক্তিরা যারা আমাদের গণ আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন, অবস্থান নিয়েছেন বিরুদ্ধে বা এখনো নিচ্ছেন, তাদের জন্য কি আমরা আহ্বান জানাবো কিছুদিন পেছনে থাকতে। খুব অস্থিতিশীল সময়ে আমরা যদি কোনো রকম চিন্তার নতুন বীজ বপন করতে পারি মাথায় চিন্তায়, সেইটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওনা। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের নেতিবাচক উপস্থাপন নিয়েও মন্তব্য করেন মহাপরিচালক। ভারতীয় মিডিয়া যেখানে বারবার আমাদেরকে একটা ইসলামিস্ট রাষ্ট্র বানাতে চাচ্ছে, সেখানে আমরা এই কাজগুলো করছি, এগুলো যেন জোরভাবে বলা যায় এবং বলা উচিত হবে সেটা। ডিসেম্বর মাসের এই পুরো আয়োজন সহ পূর্বের সকল উৎসব সংক্রান্ত বিষয় নতুন ওয়েব জার্নালে প্রকাশ হবে বলে জানান সংশ্লিষ্টরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। নেত্রকোনায় সিদ্দিকুর রহমান পাঠাগার উদ্বোধন ও রাস্তার দুপাশে 2 শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। সদর উপজেলার ঢুলিগাতি গ্রামে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। তাল গাছ বজ্রপাতে মৃত্যুর হার কমানোর পাশাপাশি পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের উন্নয়ন ঘটাবে বলছেন পরিবেশবাদীরা। কর্মসূচিতে সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। প্রতি বছর ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক নানা দুর্যোগে সাতক্ষীরার ভূপ্রকৃতি অতি দ্রুত পাল্টে যাচ্ছে। এতে জলাবদ্ধ পতিত জমির পরিমাণও ব্যাপক হারে বাড়ছে। জলাবদ্ধ পতিত জমিতে পানি ফলের চাষ নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে অনেক চাষিকে। প্রকৃতি সংবাদ। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ ভ্যান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। পরিবেশ দূষণ রোধে নিয়মিত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি। সে সময় উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকের চাহিদা বিবেচনায় চালু হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুর দ্বিতীয় শোরুম। রাজধানীর পান্থপথে শোরুম উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। এই সময় আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন সহ আকিজ ফেয়ার ভ্যালুর অপারেশন ডিরেক্টর জয়নুল আবেদিন ছিলেন। বক্তারা বলেন, গ্রাহকের জন্য প্রতিটি শোরুমে আকিজ ব্র্যান্ডের ফুড অ্যান্ড বেভারেজ, ডেইরি, হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন, বাইসাইকেল সহ ইলেকট্রনিক সব পণ্য পাওয়া যাবে। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। গত 5ই আগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে অস্ত্র ও গুলি লুট করে সেই পিস্তল দিয়ে 2.5 মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা করে প্রেমিক তৌহিদ। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম। শনিবার সকালে ওই তরুণীর মরদেহ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাইডলাইনে পাওয়া যায়। বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার দিন সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাইডলাইন ধরে হাঁটছিলেন ওই তরুণী। সে সময় প্রকাশ্যে তার ওপর 6 রাউন্ড গুলি করা হলে রাস্তায় লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে পুলিশ ও বিভিন্ন সংস্থা হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনের মাঠে নামে। বেলা 11টা পর্যন্ত অজ্ঞাতনামা অবস্থায় শাহিদার মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল। মরদেহ থানায় নেওয়ার পর তরুণীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার দুপুরে প্রেমিক তৌহিদকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন নিহত তরুণীর মা। ছেলের নাম তৌহিদ, সবসময় যাইতো, আমি না করতাম, তবু ছেড়া ডাকতো, যাইতো গা। আমি যদি কইতাম যে এরা করলে যাইস না, তোরে ক্ষতিমতি করবো, না আম্মা আমার ক্ষতি করতো না, এটি কইতো। এটি করার পরে কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে ছেলেটা লোকে, ঠিক আছে, অনেকবার গ্যাঞ্জাম হয়েছে। এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের ধরে মারছে। পরিবারের সন্দেহের গুরুত্ব দিয়ে মামলার মোটিভ উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা। স্বীকার করেছে আমাদের কাছে যে 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে যে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। গত 5 আগস্ট সরকার পতনের পর রাজধানীর ওয়ারি থানা থেকে গুলি ও পুলিশের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল লুট করে তৌহিদ। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। থাকলেও জার্মান পোকাল কাপ থেকে এবারও বিদায় নিল রেকর্ড 20 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। রাউন্ড অফ 16-এ বাভারিয়ানদের 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুসেন। ম্যাচ শুরুর 12 মিনিটে গোলকিপার ম্যানুয়েল নয়ারের লাল কার্ডে কোণঠাসা হয়ে পড়ে বায়ার্ন। 2004 সালে পেশাদার ফুটবল শুরুর পর এই প্রথম ক্যারিয়ার হয়েও অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। ইপিএলে ভিন্ন ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। ম্যাচ 3টি শুরু হবে রাত 1:30টায়। রাত 1:15টায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে ভালো না করলেও লা লিগায় ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। 14 ম্যাচে 10 জয়, 3 ড্রতে 33 পয়েন্ট নিয়ে 2-এ আছে রিয়াল মাদ্রিদ। 2 ম্যাচ বেশি খেলে 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এদিকে ইপিএলে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যান সিটি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইংলিশ চ্যাম্পিয়নদের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 7 ম্যাচ হেরেছে গার্দি। শেষ করব সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বৈশ্বিক কারণে বাংলাদেশ কঠিন সময় পার করছে বললেন প্রধান উপদেষ্টা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জনগণের আস্থা নষ্ট করা কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে তারেক রহমানের নির্দেশনা। বিএনপি এখনো বিরোধী দলেই আছে মন্তব্য। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব সহায়তায় প্রস্তুত সংস্কার কমিশন। নির্বাচনের ক্ষণ জানানোর সময় আসেনি বললেন কমিশনার।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের তদবিরে অতিষ্ঠ অভিযোগ ব্যাংক এমডিদের। খোল নলচে পাল্টাতে গভর্নরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস। এবং 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা দুই দলের দুই পেসার তাসকিন, সিলস। এই ছিল আমাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%।